আচ্ছা, কখনো কি মনে হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় সবকিছুই কেন আমেরিকান ডলারে হয়? ভারত কিন্তু এখন এই ডলার কেন্দ্রিক ব্যবস্থার একটা বিকল্প তৈরি করার চেষ্টা করছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে দেখি। ভারত কিভাবে তার নিজের মুদ্রা অর্থাৎ রুপিকে বিশ্ব বাণিজ্যের মঞ্চে একটা শক্তিশালী খেলোয়াড় হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। ভারতের এই পদক্ষেপটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু আগে জানতে হবে যে ডলারের এই রাজত্বটা কিভাবে তৈরি হলো। এর পেছনে কিন্তু একটা বেশ বড় ইতিহাস আছে। ব্যাপারটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পরে। ভাবুন তো, যুদ্ধ শেষ, গোটা বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল করা দরকার। তখন বিজয়ী দেশগুলো ব্রেটেন উডসে একটা বৈঠকে বসে, আর সেখানে ঠিক করা হয় যে মার্কিন ডলার হবে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। কারণটা খুব সহজ, তখন আমেরিকার অর্থনীতি ছিল সবার চেয়ে মজবুত, আর তাদের কাছেই ছিল পৃথিবীর সবচেয়ে বেশি সোনার ভাণ্ডার। আর ওই একটা সিদ্ধান্তই কিন্তু পরের কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্যকে চালিয়েছে। কিন্তু এখানেই একটা বড় সমস্যা। যখন পুরো বিশ্ব শুধু একটা দেশের মুদ্রার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দেশের যে কোনো আর্থিক বা রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব কিন্তু সরাসরি অন্য দেশগুলোর উপর পড়তে শুরু করে। আর ভারতসহ অনেক দেশ ঠিক এই সমস্যাটারই মুখোমুখি হচ্ছে। এই স্লাইডের সংখ্যাটার দিকে একবার তাকান। এটা ডলারের বিপরীতে রুপির একটা ঐতিহাসিক পতন দেখাচ্ছে। যখন রুপি এতটা দুর্বল হয়ে যায়, তখন ভারতের জন্য বিদেশ থেকে জিনিসপত্র কেনার খরচ, মানে আমদানি খরচ, সাংঘাতিকভাবে বেড়ে যায়। আর ঠিক এই সংকটটাই ভারতকে একটা নতুন সমাধানের পথ খুঁজতে বাধ্য করেছে। মানে সহজ কথায় বলতে গেলে রুপি দুর্বল হওয়া মানেই ভারতকে তেল, ইলেকট্রনিক্স বা অন্য যে কোনো জরুরি জিনিস আমদানি করতে আগের চেয়ে অনেক বেশি রুপি খরচ করতে হচ্ছে। এর ফলে কি হয়? দেশে মুদ্রাস্ফীতি বাড়ে আর সাধারণ মানুষের জীবনের সরাসরি প্রভাব পড়ে। এই অর্থনৈতিক অনিশ্চয়তা কাটানোই এখন একটা বিরাট চ্যালেঞ্জ। তো এই সমস্যাটা সামলাতে ভারত একটা দারুণ নতুন বাণিজ্য ব্যবস্থা চালু করেছে। চলুন দেখি এই রুপিভিত্তিক সমাধানটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। ভারতের নতুন ব্যবস্থার মূল আইডিয়াটা ঠিক এটাই। ভাবুন তো, যদি ভারত আর তার কোনো বাণিজ্যিক পার্টনার দেশ দুজনেই ডলারকে পুরোপুরি এড়িয়ে গিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন করতে পারে, তাহলে তো ডলারের দামের ওঠানামার ঝুঁকি থেকে তারা অনেকটাই বেঁচে যায়, তাই না? আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, বাস্তবে এর কাজও শুরু হয়ে গেছে। যেমনটা এই স্লাইডে দেখা যাচ্ছে, এরই মধ্যে ২২টা দেশ ভারতের সঙ্গে সরাসরি রুপিতে বাণিজ্য করার জন্য বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছে। এটা থেকেই বোঝা যায় এই নতুন ব্যবস্থার ওপর আন্তর্জাতিক আগ্রহ কতটা বাড়ছে। তাহলে প্রশ্ন হলো, এই নতুন ব্যবস্থাটা কাজ করে কিভাবে? এর একদম কেন্দ্রে রয়েছে একটা বিশেষ ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, যার নাম হলো ভস্ট্রো অ্যাকাউন্ট। চলুন এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। ভস্ট্রো একটা ল্যাটিন শব্দ, যার মানে হলো আপনাদের। সোজা কথায় ভস্ট্রো অ্যাকাউন্ট মানে হলো যখন কোনো ভারতীয় ব্যাংক অন্য একটা বিদেশি ব্যাংকের হয়ে রুপিতে একটা অ্যাকাউন্ট চালায়। এই অ্যাকাউন্টটাই হলো ডলারকে পাশ কাটিয়ে সরাসরি রুপিতে লেনদেন করার মূল চাবিকাঠি। আচ্ছা, এবার এই ফ্লোচার্টটা দিয়ে পুরো ব্যাপারটা আরেকটু সহজে বোঝা যাক। ধরুন রাশিয়া ভারত থেকে কোনো পণ্য কিনছে, তো রাশিয়ার আমদানিকারক তার নিজের ব্যাংকে রুবল দেবে, আর সেই ব্যাংক ভারতে থাকা তার ভস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে ভারতীয় বিক্রেতাকে রুপিতে পেমেন্ট করে দেবে। আবার ধরুন ভারত যখন রাশিয়া থেকে তেল কিনবে, তখন ভারতও ওই একই ভস্ট্রো অ্যাকাউন্টে রুপি জমা দেবে। দেখলেন তো, পুরো লেনদেনের ডলারের কোনো দরকারই পড়ল না। তাহলে পুরো প্রক্রিয়াটা সংক্ষেপে দাঁড়ায় এরকম: বিদেশি ক্রেতা নিজের দেশের মুদ্রায় টাকা দেয়, তাদের ব্যাংক সেই ভস্ট্রো অ্যাকাউন্ট ব্যবহার করে ভারতের বিক্রেতাকে রুপিতে পেমেন্ট করে, আর ভারতের ক্রেতাও সেই একই অ্যাকাউন্টে রুপি জমা দেয়। এটা একটা দারুণ চক্রাকার আর কার্যকরী ব্যবস্থা। এখন আসল প্রশ্ন হল, এই নতুন ব্যবস্থার গুরুত্বটা ঠিক কোথায়? এটা কি শুধু ডলারের ঝুঁকি কমানোর জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? এর কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, এটা ডলারের ওপর নির্ভরতা কমায়। দ্বিতীয়ত, বারবার মুদ্রা বদলানোর খরচটা বাঁচিয়ে দেয়। ব্যবসায়ীরাও মুদ্রার হারের অনিশ্চয়তা থেকে রেহাই পায়। এমনকি যে দেশগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, তাদের সঙ্গেও বাণিজ্য করা সহজ হয়। আর সবচেয়ে বড় লক্ষ্যটা হলো ধীরে ধীরে রুপিকে একটা আন্তর্জাতিক মুদ্রায় পরিণত করা। সুতরাং আসল লক্ষ্যটা কিন্তু বেশ বড়। ভারত শুধু নিজের অর্থনীতিকেই সুরক্ষিত করতে চাইছে না, বরং বিশ্ব অর্থনীতিতে রুপিকে একটা স্থিতিশীল আর নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা আসলে ভারতের অর্থনৈতিক আত্মবিশ্বাস আর বিশ্বমঞ্চে তার বাড়তে থাকা ভূমিকারই একটা প্রতিফলন। যদিও এই উদ্যোগটা খুবই সম্ভাবনাময়, কিন্তু এর সামনের পথটা একদমই মসৃণ নয়। এখানে সাফল্য যেমন আছে, তেমন চ্যালেঞ্জও কিন্তু কম নয়।
চলুন এবার সেদিকে একবার নজর দেয়া যায়। একদিকে যেমন ভারতের অর্থনৈতিক স্বাধীনতা, রপ্তানি বৃদ্ধি আর বিশ্বব্যাপী অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে, তেমনি অন্যদিকে বড় কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন ধরুন, বাণিজ্য ঘাটতির কারণে কোনো দেশের কাছে যদি প্রচুর পরিমাণে রুপি জমা হয়ে যায়, তারা সেই রুপি দিয়ে কি করবে? কারণ অন্য কোথাও তো সেটা সহজে ব্যবহার করা যাবে না। তাছাড়া রুপি এখনও সম্পূর্ণ রূপান্তরযোগ্য নয়, মানে একে ইচ্ছেমতো অন্য মুদ্রায় বদলানো যায় না। আর এটা বিশ্বজুড়ে আস্থা তৈরিতে একটা বড় বাধা। ভারতের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে, এটা বলাই যায়। ডলারের আধিপত্যের এই যুগে এটা হয়তো একটা ছোট পদক্ষেপ, কিন্তু এর প্রভাবটা বেশ গুরুত্বপূর্ণ। আসল প্রশ্নটা হলো, এই উদ্যোগ কি বিশ্ব অর্থনীতিকে সত্যি একটা বহুমুদ্রা ব্যবস্থার দিকে নিয়ে যাবে? গোটা বিশ্ব কি ডলারের পাতা উল্টে একটা নতুন অধ্যায়ে যেতে প্রস্তুত? এর উত্তরটা বোধহয় সময় বলে দেবে।